ছোটবেলায় খুব ভাবতাম এই যে ঋতুরা চলে যায় একের পর এক, তাদের জন্য কারো মন খারাপ হয় না। জানো তো, এই নিয়ে বাবা মা কম হাসাহাসি করেননি। পাড়ার ছেলেরা মজা করে বলতো, এক মাঘে শীত যায় না, ওর জন্য দুঃখ করে আর কি করবি। শুধু বুঝতেন ঠাকুর দাদা, তার সঙ্গে আমার ভারী বনতো, মিশ খেত। তোমরাও হয়তো ভাবছো গাঁজাখুরি গল্প পেতে বসতেই আমার সুখ। কিন্তু ওই যে ষষ্ঠেন্দ্রিয়, তোমাদের সেই সাধুর কথা বলেছিলাম না, আমার ছোটবেলায় যিনি আমাদের গ্রামে এসেছিলেন, প্রথম আমার ষষ্ঠেন্দ্রিয়ের প্রাবল্যের কথা বলেন তিনি। অমন শুধু আমার নয়, অনেকেরই এমন অদ্ভুত ক্ষমতা থাকে। অনেকবার হয়েছে এমন। হয়তো মাঘের শেষে মাঠের একপাশে দাঁড়িয়ে আছি, আম গাছে নতুন পাতা ছেড়েছে, ভারী মিঠে সবুজ রং, মন ভারী ভালো লাগার কথা সে রং দেখে। কিন্তু আমার মনে হয় আমি ওই সবুজ রঙের মরশুমি ফুলের ঝরে যাওয়ার কান্না দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। উত্তরে হাওয়ার বিদায় বেলায় দীর্ঘশ্বাস। বিশ্বাস করো, এমনটা হতো। তারানাথ থামলেন। চারির খোকাটি দৌড়ে সে তাঁর কোলে উঠেছে। একটি খেলনা মোটর গাড়ির বায়না তার অনেক দিনের। কিশোরী আবার তারানাথকে না জানিয়েই সেটি কিনে এনেছে চাঁদনি থেকে। প্রথম দিকে এমন সব অযাচিত উপহারে তিনি বিরক্ত হতেন, অপ্রস্তুত হতেন। এখন আর উচ্চবাচ্য করেন না। হয়তো বয়সের ভারে তিনি সর্বংসহা হয়ে পড়েছেন, বা এমনটাও হতে পারে যে আমরা তার পরিবারের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে পড়েছি। আর হব নাই বা কেন? চারি আমাদের সামনেই পুতুল খেলতে খেলতে বড় হলো। তারপর পুতুলের খেলনাপাতি ফেলে আমাদের সামনেই সংসার জীবনে প্রবেশ করলো। তার খোকার এখন যা বয়স, সেই বয়স থেকে সে আমাদের কাছে লেসের ফিতে, পুতুলের বিয়ের মালার বায়না করে করে বড় হয়েছে। তাই কোনো ভালোবাসার বা স্নেহের উপহার তাদের হাতে তুলে দিতে আমাদের আর কুণ্ঠাবোধ হয় না। আর তারানাথেরও হওয়ার কথা নয়। মহানগরীর বুকে বসন্তের আগমন বড় একটা বোঝা যায় না। তবুও ঠান্ডা গরম মেশানো দু এক ঝলক বাতাস ঢুকে পড়ল জানলা দিয়ে। লেকের পাশে দাঁড়ালে গাছের ডালে খুব নরম নিম হলুদ ছোপ লেগে যায়। বসন্তটা বেশ বোঝা যায় তখন। আর বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে। আমাদের কিশোর বেলায় ফেলে আসা সেই গ্রামদেশ, তার ছোট্ট নদীটি, আর সেই কোচারণের মাঠ, সব যেন এক লহমায় দিগন্ত জুড়ে আসে। সেখানে আর ফিরে যাওয়া হলো না আমাদের। কলম পিষতে পিষতেই বার্ধক্যের দোরগোড়ায় এসে পৌঁছলাম। এখন বেশ বুঝি এই শহর আমাদের বড় আপন হয়ে পড়েছে। দেশে গিয়েও আর মন টিকবে না। তারানাথের কাছে প্রথমে প্রথমে তার গল্পের লোভেই আসতাম। তার গল্পের শিহরণের সাথে বাংলার গ্রামের মাটির গন্ধ পেতাম। আর মনে হতো কিছু সময়ের জন্য যেন আমার সেই গ্রামের বাড়িটাতে ফিরে গেছি। বড় আরাম বোধ করতাম। তারানাথের জামাইয়ের বদলির চাকরি। পশ্চিমের কোনো একটা শহরে যেন সে সুপারভাইজারের কাজে গিয়েছে কোল্ডফিল্ডে। এখনও কোয়ার্টারটি গুছিয়ে উঠতে পারেনি, তাই চারিকে বাপের কাছে রেখে গেছে। দু একদিনের মধ্যে তার চিঠি আসার কথা। চারিও গোছগাছে ভারী ব্যস্ত। অবশ্য মাঝে মাঝেই আমাদের জন্য মুড়ি, চা, শশার যোগান দেওয়ার একটুও খামতি নেই। তোমাদের একটা ঘটনার ব্যাপারে বলা হয়নি আজ পর্যন্ত। বড় আশ্চর্য ঘটনা। এতে আমার আর কোনো ভূমিকা ছিল না, একমাত্র দর্শক হওয়া ছাড়া। কিশোরী তাড়াতাড়ি পকেট থেকে একটা পাসিং শো বার করে বাড়িয়ে দিল। লাইটার দিয়ে একটা সিগারেট ধরিয়ে তারপর চুপচাপ টান দিয়ে কিছুক্ষণ বসে রইল তারানাথ। লাইটারটি তারানাথের জামাইয়ের দেওয়া। আমাদের মেঠো তারানাথের জীবনে বেশ একটা পালিশ পড়েছে জামাইয়ের জন্য। বেশ ভালো লাগলো এই পরিবর্তন। এদিক ওদিক ঘুরতে ঘুরতে সেবার উত্তরবঙ্গে একটিবার যাওয়ার মনস্থ করলাম।
ইচ্ছে আছে হিমালয় দেখার। সব তন্ত্রের উৎপত্তি যিনি, সেই দেবাদিদেবের পুণ্য বাসভূমি দেখা হয়ে ওঠেনি কখনো। শিয়ালদহ স্টেশনে এসে বসে আছি, রাতের গাড়ি। আমার ঠিক পাশটিতে একটি পরিবার, অল্প বয়সী একটি ছেলে, সঙ্গের মেয়েটি বোধহয় তার স্ত্রী, একটি ছোট খোকাও রয়েছে সঙ্গে। সে ভারী চঞ্চল, তাকে নিয়ে মেয়েটি বড় রাকাল হচ্ছে। এক্ষেত্রে যা হয়, মেয়েটির যাবতীয় রাগ গিয়ে পড়ছে তার স্বামীর ওপর, আর সে বেচারা ভারী অপ্রস্তুত হয়ে চেষ্টা করছে সাফাই দেবার। আমার ভারী আমোদ হলো। খোকাটিকে কাছে ডেকে বললাম, চাঁদ দেখবে? দুরন্ত শিশু আমার গম্ভীর গলা শুনে থমকে দাঁড়ালো, আমার চোখের দিকে আয়ত চোখে তাকালো। কি বলবো তোমাদের, তার চোখের দিকে তাকিয়ে আমার অন্তরাত্মা পর্যন্ত কেঁপে উঠল। তোমাদের বলে বোঝাতে পারবো না, এ এক আশ্চর্য অনুভূতি। মানুষের দু চোখের মাঝামাঝি কপালে থাকে উষ্ণিস চক্র, সে সম্পূর্ণ কুলকুণ্ডলিনীকে নিয়ন্ত্রণ করে। সেটি জাগ্রত হলে এক অদ্ভুত আলো দেখা যায় বাইরে থেকেই। তাই যোগী বা সিদ্ধ পুরুষেরা কপালে তিলক বা লাল টিকা পরেন। তারানাথ দুহাত কচলে একটু ভাবলেন, তারপর বললেন, একটু অন্য দিক দিয়ে বললে ভালো বুঝবে। বন্দুকের গুলির মধ্যে অসীম শক্তি লুক্কায়িত থাকে, কিন্তু বন্দুক ছাড়া তার কি দাম? শূন্য। তুমি যদি হাতে করে একটি গুলি কারো দিকে ছুঁড়ে দাও, তার কিছু হবে কি? হবে না। সেটিকে লক্ষ্যে পাঠানোর জন্য একটি ক্ষেপণ যন্ত্রের প্রয়োজন। সে বন্দুকও হতে পারে, পিস্তলও হতে পারে। তিলক বা টিকাও সেই যন্ত্রের কাজ করে। যোগী পুরুষের যাবতীয় শক্তি টিকার মাধ্যমে সুনির্দিষ্ট লক্ষ্য পায়, দিশা পায়। তত্ত্ব ছাড়ুন, তারপর কি হলো শুনি। নিজেরাই প্রশ্ন করো, আবার নিজেরাই হুড়ো দাও। যাই হোক, ছেলেটির কপালে যে আশ্চর্য জ্যোতি দেখতে পেলাম, যে জ্যোতি জাগ্রত করার জন্য সাধককে শত সহস্র তপস্যা, অধ্যয়ন, নিয়মানুগ জীবনযাপন করতে হয়, তাও বেশিরভাগ ক্ষেত্রেই সে রয়ে যায় অধরা। তা শিশুটির কপাল দেখে আমার বিস্ময়ের আর অবধি রইল না। ছেলেটির বাবা মায়ের মুখ দেখে বুঝলাম তারা অতি সাধারণ মানুষ, তাদের চোখে জ্যোতি ধরা পড়েনি এখনো। আমি পুরুষটিকে বললাম, তোমরা কি কলকাতায় থাকো, না কোনো কারণে এখানে এসেছিলে? আমার মুখের দিকে তাকিয়ে ছেলেটি কিছুক্ষণ চুপ করে রইল। অপরিচিত মানুষের সঙ্গে ব্যক্তিগত আলোচনা করতে তার কিছু বাদ ছিল হয়তো। আমি মৃদু হেসে বললাম, চিন্তা করো না, তোমার ছেলে একদম সুস্থ আছে। ছেলেটি তো চমকে উঠলই। তার স্ত্রী শিশুটিকে কোলে তুলে নিয়েছিল। সেও থমকে দাঁড়ালো। গাড়ির খবর হয়েছিল দার্জিলিং মেল 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। পরিবারটির লটবহর বিশেষ কিছু ছিল না, একটি সবুজ রঙের ছোট ট্রাঙ্ক আর ছেলেটির কাঁধে একটি ব্যাগ। আমার জেনারেল বগির টিকিট, সেখানে ঠাসাঠাসি ভিড়। ঠেলে ঠুলে উঠলাম, বসার একটা জায়গাও পেয়ে গেলাম। পরিবারটি সামনের দিকে এগিয়ে গেল, তাদের নিশ্চয়ই রিজার্ভ সিট। আপনিও তো ইচ্ছা করলে রিজার্ভ করতে পারতেন সিট। সাধু সন্ন্যাসীরা শুনেছি তেমন পেয়েই থাকেন বা থাকতেন। তারানাথ শ্লেষটি এড়িয়ে গেলেন। কিশোরী যে পরিহাসের ছলে কথাগুলো বলছে সেটা আমরা জানতাম। সাধু সন্ন্যাসী সেজে অতিরিক্ত সুবিধা নেওয়ার মানুষ আর যেই হন, তারানাথ নন। মিনিট 5 বাকি আছে ট্রেন ছাড়ার। ছেলেটি দেখলাম আমাদের কামরায় জানলা দিয়ে উঁকিঝুঁকি মারছে। আমাকে দেখেই হাত নাড়ল। আমার সিটের খুব কাছেই কামরার দরজা। উঠে গিয়ে তাকে বললাম, ট্রেন ছেড়ে দেবে, তুমি এখানে কি করছো? সে হাত জোড় করে বলল, ঠাকুরমশাই, আমাদের একটি অতিরিক্ত সিট রয়েছে, আপনি দয়া করে আমাদের সঙ্গে আসুন। না না, সে হয় কি করে? তোমাদের অসুবিধা হবে। আমার ছেলে একটি সিটে ঘুমিয়ে পড়লে তার পাশে বসেই আমার স্ত্রী যেতে পারবেন। আপনি আপনি দয়া করে আমাদের সঙ্গে আসুন, আপনাকে আমার বড় প্রয়োজন। এমন অবস্থায় বেশি ভাবারও সময় থাকে না। বাচ্চা ছেলেটির প্রতি
আমারও আকর্ষণ বড় কম নয়। দুর্গা বলে নেমে পড়লাম। ছেলেটির নাম মাধব ভট্টাচার্য। উত্তরবঙ্গের বন পাহাড়ের মধ্যে এক ছোট্ট গ্রাম লাটপঞ্চর, সেখানেই তার বাস। পাহাড় প্রেমীরা ঘুরতে আসে সেখানে। হোটেল টোটেল তেমন নেই ওদিকটায়, হোমস্টে মতে গৃহীদের সঙ্গেই তারা থাকে। একটি সুন্দর পক্ষীনিবাস আছে, আছে কুয়াশা মোড়া নীল পাহাড়, সিংকোনা চাষ হয় কিছু কিছু। মাধবের ঠাকুরদাদা একসময় সাহেবদের চা বাগানের ম্যানেজার হয়ে সে অঞ্চলে এসেছিলেন। স্বাধীনতার পর মালিকানার হস্তান্তর হলে সাহেবরা জমি জমা সব বেচে স্বদেশে ফিরে যান। মাধবের ঠাকুরদাদার মনে সেই যে হিমালয়ে গেঁথে বসল, তিনি আর ফিরতে পারলেন না। লটপঞ্চরে স্থায়ীভাবে বসবাস শুরু করে দিলেন। সেই থেকেই মাধবের পরিবার ওখানেই আছে। মাধবের স্ত্রীর পরমা, লম্বা চুল কোমর ছাপিয়ে নেমেছে মেয়েটির। ভারী নরম মনের মেয়ে সে, সর্বদাই হাসি খুশি মুখ। তার মুখের দিকে চাইলে বড় শান্তি পায় প্রাণ। শুধু চুলের রংটা চোখে লাগে বড়। চুলের এমন টকটকে লাল রং আমি কোথাও দেখিনি। দুর্গাপুর পার হতে রাত 12টা বাজল। আমার রাতের আহার তো তোমরা দেখেছই, তা বরাবরই সামান্য। দুটি ছিঁড়ে মুড়ি আর আখের গুড় চিবুতে চিবুতে মাধবকে বললাম, তোমাদের সঙ্গে তো চললাম, কিন্তু এখনো যে সমস্যাটি শোনা হলো না। বড় মা তার ঘুমন্ত ছেলেটির মাথা কোলে নিয়ে বসেছিল। বাইরে ঝমঝম করছে রেলগাড়ির ছুট। আমার কথা শুনে তার মুখে ভয়ের ছাপ পড়ল। মাধবের মুখের দিকে তাকিয়ে মেয়েটি একবার ঢোক গিলল। মাধবের খাওয়া হয়ে গিয়েছিল, শুকনো খাবার। গামছায় হাত মুছে আসন পিড়ি হয়ে বসল সে। তারপর আমার দিকে সরাসরি তাকিয়ে বলল, ঠাকুর মশাই, বছর সাতেকের বাচ্চাকে আপনি অনর্গল সংস্কৃত শ্লোক আউড়ে যেতে শুনেছেন কোনোদিন? দেখো মাধব, এসব পরিস্থিতির উপর নির্ভর করে। সেকালে ছেলেরা ব্রহ্মচর্যাশ্রমে এর চেয়েও কম বয়সে শুনে শুনে বেদাদি গ্রন্থ শিখে ফেলত। তাছাড়া যদি জন্ম থেকে আপনজনের পুজো অর্চনা দেখে বা শুনে আসে, এমন হওয়া আশ্চর্য নয়। কিন্তু ঘটনাটা বিশদে বলি শুনুন। গত বছর আশ্বিন মাসের দিকে ঘটনাটা প্রথম ঘটে। আমাদের বাড়ি গ্রামের বাইরের দিকে, একটু উঁচু জায়গায়। পুজোর আগে একটি পরিবার ওই বর্ধমানের ওদিক থেকে এখানে এসেছেন সপ্তাহখানেকের জন্য। তারা স্বামী স্ত্রী। আমার ছেলের নাম সঞ্জয়, আমি খোকা বলেই ডাকি। সেই দম্পতি যখন আমাদের বাড়িতে প্রথম এলেন, আমি তখন বাইরে ছিলাম। পরমা তাদের ঘর, খাবার আর স্নানের জলের ব্যবস্থা করে রান্নাবান্নার দিকে মন দিয়েছে। আমি ফেরার পথে দেখি কালীঝোড়ার পাশে খোকা দাঁড়িয়ে। আমি একটু অবাক হলাম। এত দূর পর্যন্ত খোকা কোনোদিন আসেনি, স্বাভাবিকও নয়। পথ বলতে কেবল একটা সরু দাগ মাত্র। কালীঝোড়া যেখানে বড় রাস্তা পার হয়, সেখান থেকে ঝোড়ার এই অংশ পর্যন্ত যাও বা চলনসই, ভাদ্র আশ্বিনে এখান থেকে আমার বাড়ি পর্যন্ত তা একেবারেই চলার যোগ্য থাকে না। গাড়ি বড় রাস্তায় ছেড়ে দিয়ে পায়ে হেঁটে লটপঞ্চরে পৌঁছতে হয়। বড় পিছল আর দুর্গম সেই পাহাড়ি বুনো পথ। আমি সাত তাড়াতাড়ি খোকাকে কোলে নিয়ে জিজ্ঞাসা করলাম, তুমি এত দূর এসেছো কেন বাবা? 3 জন এসেছে, 2 জন খুব ভালো, বুড়ো লোকটা পচা, রাগী রাগী, এত বড় বড় দাড়ি, ধোঁয়া ধোঁয়া। আমি একটু অবাক হলাম। নিশ্চয়ই বয়স্ক কোনো মানুষ এসে ধূমপান করছেন, এ তো স্বাভাবিক। আগেও তো এমন আবাসিক খোকা দেখেছে, এমন তো কোনোদিন বলেনি। আর পাহাড় জঙ্গল পার হয়ে এসে এত দূরের পথ চিনলই বা কি করে? তাকে কোলে নিয়ে একটু তাড়াতাড়ি বাড়ির দিকে হাঁটলাম। মনটা কেমন একটু খচখচ করতে লাগলো। বাড়ি পৌঁছানোর একটু আগে একটা জায়গায় সিংকোনা হয়ে আছে, ওই বিঘে 2 জুড়ে। তার পাশ থেকে পাথরের একটা ঢাল উঠে গেছে খাড়া। হাতকড়ি ওপরে একটা গুহা মতো জায়গা দেখলাম। জন্ম এখানে রয়েছি, কোনোদিন জায়গাটা চোখে পড়েনি। আর সেখানে পৌঁছানোর পাথরের গায়ে শ্যাওলা জমে আছে। একেই এখানে গাছপালার পাতা ভেদ করে রোদ পৌঁছায় না, তাই বর্ষা সবে গেছে।
খোকা সেদিকে চুপ করে তাকিয়ে আছে, তার চোখ স্থির, পলক পড়ে না। হঠাৎ ফিসফিস করে সে বলল, ধোঁয়া, কত ধোঁয়া। খোকা বন পাহাড়ি মানুষ, পাহাড়ের কুয়াশা মেঘ তার কাছে নতুন কিছু নয়। আমি হেসে বললাম, ধুর, ও তো মেঘ কুয়াশা, তুমি তো আগেও দেখেছ। খোকার চোখের দৃষ্টি স্থির, সে মাথা নাড়ল, বলল, না, ধোঁয়া, খুব ধোঁয়া। পর্বত বন হিমান ধূমাত। চিরপরিচিত আমার গ্রামের পথ, সেই পরিচিত গাছের শাড়ি। তা সত্ত্বেও, সত্যি বলছি ঠাকুর মশাই, আমার সারা দেহে অদ্ভুত একটা অনুভূতি স্রোত বয়ে গেল। তার উপর খোকার মুখে বিশুদ্ধ সংস্কৃত শ্লোক শুনে বিস্ময়ের পরিবর্তে ভয় হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার জোগাড়। ও কথাটির অর্থ জানো মাধব? মাধব দুদিকে মাথা নাড়ালো। পরমার মুখের দিকে তাকিয়ে বুঝলাম সেও জানে না। বললাম, শ্লোকটির অর্থ ধোঁয়া দেখা যাওয়ার অর্থ কোথাও না কোথাও আগুন লেগেছেই, বিপদের আগাম সংকেত। যাই হোক, তারপর খোকাকে নিয়ে বাড়ি এলাম। সে তার খেলনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। আমি হেসেলে গিয়ে পরমার কাছে গেলাম। সে তখন রান্নায় ব্যস্ত। স্বাভাবিক সুরে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ গো, আর কিছু আনতে হলে বলো, বেলাবেলি কালীঝোড়া আর মংপুর বাজার থেকে আনিয়ে রাখি। ডালে ফোড়ন দিয়ে সে বলল, ডিম আর মুরগি তো আনতেই হবে, পারলে কিছু ফুলও নিয়ে এসো, বুঝলে? তারা বোধহয় নতুন বিয়ে করে এসেছেন, খুশি হবেন। আর বয়স্ক যিনি এসেছেন তার জন্য? কার কথা বলছো? কেন, ওই ওদের সঙ্গে যে বয়স্ক মানুষটি এসেছেন তিনি। অদ্ভুত দৃষ্টিতে পরমা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, তারপর রাগী গলায় বলল, রঙ্গে উত্থাল দেয় নাকি থেকে থেকে? যাও, দরকারি জিনিসগুলো নিয়ে এসো। আমি কেমন একটা ভেবলে গেলাম। খোকা তবে কাকে দেখেছে? বানিয়ে বলার মতো বুদ্ধি যেমন তার নেই, তেমনি মশকরা করার মতো দুর্বুদ্ধিও তার হবে না। খোকা বারান্দায় বসে খেলছিল। আমায় বেরিয়ে যেতে দেখে গম্ভীর গলায় বলল, বাবা, টর্চ নিয়ে যাও। আমি একটু বিরক্তই হলাম। এই তো মংপু ঘন্টা দেড়েকের পথ, যাওয়া আসায় 4 ঘন্টা। দুপুর 2টোর মধ্যেই ফিরে আসতে পারবো। এতে টর্চ নিয়ে যাওয়ার কোনো প্রয়োজনই নেই। যদিও খোকা জ্বালাতন একেবারেই করে না, তবুও ধমকের সুরেই তাকে বললাম, মাকে বিরক্ত করো না কিন্তু, আমি দুপুরের মধ্যেই ফিরে আসব। খোকা আর কিছু বলল না। আমি কালীঝোড়ার দিকে রওনা দিলাম। সেখান থেকে মংপুর বড় বাজারে যাওয়ার গাড়ি মিলবে। নির্জন পথ। এই আশ্বিনে পাহাড়ের গায়ে আশ্চর্য সব ফুল জন্মায়, কত রং তাদের, কত গন্ধ। যারা বেড়াতে আসেন তারা বেশ নাম জানেন তাদের। আমাদের গ্রাম, দেশের ফুল, ওদিকে আমরাই তাদের চিনি নে। একটা ফুলের নাম তো সেদিন শুনলাম, আমাকে ভুলে যেও না। কলকাতার মানুষ পারে না, যা হোক একটা নাম জুড়ে দেন ফুল পাখির পিছনে। ও আমাদের না জানাই থাক, প্রতিবেশীর আবার নাম দিয়ে কাম কি? তারা তো আমাদের বাপ কাকার মতোই আত্মীয় স্বজনই বটে। এটা সেটা ভাবতে ভাবতে চলেছি। মিঠে মিঠে গন্ধ, একটু শীত শীত বাতাস। হঠাৎ মনে হলো চতুর্দিক বড় নিস্তব্ধ। কিছু আগেই রকমারি পাখি ডাকছিল কাছে কাছে, তক্ষকের ডাক শোনা যাচ্ছিল থেকে থেকে। এখন তারা সম্পূর্ণ চুপ। আমার মনে হলো উঁচু কোনো জায়গা থেকে আমার ওপর কেউ খুব মন দিয়ে তাকিয়ে আছে। এতটাই প্রখর সেই দৃষ্টি, তার প্রভাব আমি অনুভব করতে পারছি আমার সমস্ত দেহ দিয়ে। চট করে ওপরের দিকে তাকালাম, কেউ কোথাও নেই। হঠাৎ খেয়াল হলো এ তো সেই গহ্বরটা। খোকাকে নিয়ে ফেরার পথে এই হঠাৎ গজিয়ে ওঠা গুহাটা চোখে পড়েছিল। জানেন ঠাকুরমশাই, আমি জানি ওই গহ্বরের ভেতরে কি আছে তা জানার জন্য আমাকে দাঁড়িয়ে থাকলে হবে না। আমাকে তখন বাড়ির আবাসিকদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ফিরতে হবে। তবুও মনের ভেতর একটা অপ্রতিরোধ্য টান অনুভব করতে লাগলাম গুহাটার দিকে। কেমন একটা নিজের অজান্তেই যেন পেছল পাথর বেয়ে খাঁজে খাঁজে পা রেখে ওপরের দিকে উঠতে লাগলাম আমি। আপনাকে কি বলবো, এই দেখুন আমার গায়ে কাঁটা দিচ্ছে।
গুহার মুখে পৌঁছতে একটা তীব্র গন্ধ আমার নাকে এসে লাগলো। বাজে গন্ধ নয়, তীব্র মিষ্টি গন্ধ। শিশুর মুখের দুধের গন্ধে যদি কর্পূর আর চন্দন মিশে যায়, তাতে যে মিষ্টি গন্ধটা সৃষ্টি হয় তেমনটা। এত তীব্র তার মিষ্টত্ব যে আমার মাথা ঘুরতে লাগলো, হাত পা অবশ হয়ে যেতে লাগলো। পাথরের গায়ে হাত রেখে দাঁড়ালাম, আর গুহার ভেতর থেকে একজন বয়স্ক মানুষ বেরিয়ে এলেন। তার সাদা চুল, সাদা দাড়ি, গলায় রুদ্রাক্ষের বিরাট মালা। ভয় পাওয়ার মতো তার বহিরঙ্গ নয়, কিন্তু তার চোখের দিকে তাকিয়ে আমি ঠক ঠক করে কাঁপতে লাগলাম। মাধব চুপ করে গেল প্রবল উত্তেজনায়। আমি জিজ্ঞাসা করলাম, কেন বলো তো, কি ছিল তার চোখে? মাধব পরমার দিকে একবার তাকালো। সেও প্রবল উৎকণ্ঠায় চুপ করে আছে। খোকা গভীর ঘুমে আচ্ছন্ন। আমি আবার প্রশ্ন করলাম, কই বললে না তো? সেই চোখ আপনিও দেখেছেন ঠাকুরমশাই। ট্রেনের কামরায় বজ্রপাত হলো যেন। ট্রেন বোধহয় কোনো স্টেশনে ঢুকছিল। ব্রেক কষার ক্যাঁচকোঁচ শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। ট্রেন তখনও গড়াচ্ছে। আমার মনে হলো পৃথিবীও যেন থামতে চলেছে। নৈশব্দ ভেঙে আমি প্রথম কথা বললাম, সে চোখ আমি দেখেছি বলছো? তা সেই মানুষটি বলল কি তোমায়? আরও একবার পরমার দিকে তাকিয়ে নিয়ে মাধব আমাকে বলল, তিনি বললেন, বাবা, বললাম তোমাকে টর্চ নিয়ে আসতে, শুনলে না। এখন গুহার অন্ধকারে পথ চলবে কি করে? আমি আঁতকে উঠলাম। দার্জিলিং মেল একবার নড়ে উঠেই স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। লর্ড পঞ্চার পৌঁছতে হলে আগে কালীঝোড়া পৌঁছতে হয়। শিলিগুড়ি স্টেশন থেকে বিধান মোড়ের দূরত্ব খুব বেশি নয়। একা হলে হেঁটেই চলে যাওয়া যেত, তবে সঙ্গে মহিলা আছেন, আছে একটি শিশু, আর সামান্য লটবহরও পথ চলার সময় অসম্ভব রকম ভারী হয়, সে তো তোমরা জানোই। রিক্সা চড়ে বিধান মোড়ে পৌঁছালাম। সেখান থেকে শালুগাড়া মোড়ের গাড়ি পাওয়া যায়। এ এক জ্বালা। দার্জিলিং গ্যাংটকের মতো বেশি দূরত্বে যাওয়ার কাতারে কাতারে গাড়ি মিললেও কাছাকাছি দূরত্বগুলোর জন্য তোমাকে যেতে হবে কেটে কেটে। সে তুমি সেবক, কালীঝোড়া, মালবাজার, যেখানেই যাও না কেন। শালুগাড়া থেকে সেবক রোড ধরলে ঘন্টা দেড়েকের মধ্যে কালীঝোড়া পৌঁছানো যায়। তীরের গতিপথ মতো সোজা পথ ছুটে গেছে পাহাড়ের অন্দরমহলের দিকে। অযোধ্যা, বাঘমুন্ডি, ছোটনাগপুরের পাহাড় আগেও দেখেছি, কিন্তু হিমালয়ের রূপ দেখে ওই যে কি বলে কবির ভাষায়, চিত্রার্পিত বৎ, তেমনটা হয়ে বসে রইলাম। ডুয়ার্সের বন দুদিকে ছড়িয়ে আছে, আর তারই মাঝখান দিয়ে সীমন্তিনীর সিঁথির মতো পথ। পথের পাশে তিস্তা কিছুক্ষণ ছুটে চলল নতুন অতিথি দেখতে আসা ছোট্ট মেয়েটির মতো। তারপর আবার কখন যেন পাথর খেলা মনে পড়ায় হারিয়ে গেল বন পাহাড়ের অন্তরালে। আপনার এই অভিরূপটি তো আগে বিশেষ ধরা পড়েনি ঠাকুরমশাই। অন্দরের দিকে একটু সাবধানতার দৃষ্টিতে দেখে তারা না সিগারেটটা ধরালেন। তারপর ধোঁয়া ছেড়ে বললেন, স্থান মাহাত্ম্য বুঝলে কি না? ও সৌন্দর্য দেখে যা বলবে তাই কবিতা শোনাবে। তারপর যা বলছিলাম আর কি, যাই হোক, তো আমাদের একটা পাশে দাঁড় করিয়ে মাধব কিছু কেনাকাটা করতে গেল। চারিদিকে উঁচু উঁচু গাছ, কখনো মেঘ, কখনো রোদ। হঠাৎই সঞ্জয়ের চোখে চোখ পড়ল আমার। ঘাড় কাত করে সরল দৃষ্টিতে সে আমার দিকে তাকিয়ে আছে। আমার একটু অস্বস্তি লাগলেও সে ভাবখানা গোপন করে বললাম, তোমাদের বাড়ি যাচ্ছি জানো তো? তুমি ভালো লোক, তোমার মালায় পদ্মের গন্ধ। এই, তুই পদ্ম কবে দেখেছিস যেসব বলছিস? খোকা ঠিকই বলেছে মা, আমার গলার এ মালা পদ্ম বীজ দিয়েই তৈরি। তা বাবা, তুমি পদ্ম কোথায় দেখেছো? তোমার মন্ত্র নেওয়ার দিন আসছে আবার। আমার মন্ত্র নেওয়ার দিন? আমার বোধশক্তি প্রবল বলেই জানতাম। স্বয়ং কাল ভৈরবকে আমি সামনে থেকে দেখেছি, পেয়েছি মধুসুন্দরী দেবীর ভালোবাসা, মাতঙ্গিনীর যোগবলের কারসাজি, হৃৎস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল।
তা সত্ত্বেও ওই অষ্টম বর্ষীয় বালকের মৃদু হাসি ভরা কথায় আমার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল। পাহাড়ের গা বেয়ে ওঠা শাল গাছগুলোর মাথা হঠাৎ মেঘে কালো হয়ে এলো, ধোঁয়াটে ধূসর মেঘ। মাধব একটা পাহাড়ি লোকের মাথায় মালপত্র তুলে নিয়ে এগিয়ে এলো। আমরা লোকটির পিছু পিছু পাথরের কাঁচা রাস্তা ধরলাম। মেঘলা আকাশ বলেই হয়তো পাখি কম ডাকছে। তার মায়ের হাত ধরে খোকা হাঁটছে আনমনে। তার দিকে তাকালেই আমার মনটা অসম্ভব ভারী হয়ে উঠছে। মনের এ ভার যে অশুভ চিন্তা জনিত বা আশু অমঙ্গলের ভীতি তা নয়, আবার সেই ভয় ঝেড়েও ফেলতে পারছি না। সঞ্জয়কে ঘিরে এক প্রবল চৌম্বকীয় শক্তি তরঙ্গ আমি অনুভব করতে পারছি। দেখতে পাচ্ছি সে তরঙ্গমালার মুহুর্মুহু পরিবর্তন। কখনো সে শ্বেত শুভ্র আলোকে সমুজ্জ্বল, আবার পর মুহূর্তেই ঘোর কৃষ্ণবর্ণ। চলতে চলতে আমরা পথের পাশের সেই সিংকোনা বনটির কাছে পৌঁছালাম। আমি জায়গাটি চিনতে পেরে দাঁড়িয়ে পড়লাম। চতুর্দিকে নিস্তব্ধ। পাকপাখালি তো দূরের কথা, বুনো পোকামাকড়েরও তো কয়েকটি নির্দিষ্ট ডাক শোনা যায়, তাও সম্পূর্ণ নিশ্চুপ। দু একটি পাতা নড়লেও যেন বোমা ফাটার মতো শব্দ হচ্ছে। মুটে সহ খোকা আর পরমাকে রওনা করিয়ে দিয়ে মাধব আমার কাছে ফিরে এলো। গুহামুখের পাথরের গায়ে কালো কালো ছোপ, আর সেই ছোপগুলো নির্দিষ্ট বৃত্তের আকারে ঘিরে আছে প্রবেশদ্বারটিকে। আমাকে সেদিকে তাকিয়ে থাকতে দেখে মাধব কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। হয়তো আমি নিচে থেকে কিছু বলবো সেই অপেক্ষায়। আমার দিক থেকে কিছু উচ্চবাচ্য লক্ষ্য করতে না পেরে অসহিষ্ণু গলায় সে বলল, কি বুঝছেন ঠাকুরমশাই? বাইরে থেকে তো কিছু বোঝা সম্ভব নয়। খুবই স্বাভাবিক একটি পাথুরে গহ্বর ছাড়া আর কিছুই তো তেমন বোঝা যাচ্ছে না। কিন্তু গুহাটাই তো আশ্চর্য। আজীবন এই পথে যাতায়াত করেছি, কোনোদিন এই গুহা চোখে পড়েনি। তোমাদের এদিকে তো শুনেছি ঘন ঘন ভূমিকম্প হয়, ভূমিধস নামে। হ্যাঁ, তা তো হয়। তেমন কোনো কারণেই হয়তো ওই গুহার জন্ম। তাই যদি হবে, তবে সেই স্থানচ্যুত পাথরটি বা কোথায় যাবে? চারিদিকে যেসব শিলাখণ্ড দেখা যায় তারা গত 30 বছর বোধহয় একই জায়গায় আছে। আর গুহার 3 দিকে খাড়া পাহাড়, শুধু এই দিকে তার ঢাল। পাহাড় বেয়ে তো আর সেই পাথর ওপরে উঠে যেতে পারেনি। গুহামুখের কালো ছোপগুলো কি সেদিন ছিল? ছিল ঠাকুরমশাই, ছিল, তবে এতটা স্পষ্ট ছিল না তারা। আমি কলকাতায় যাওয়ার সময় দাগগুলো এতটা স্পষ্ট ছিল না। আমার মনে এমন একটা কল্পনার উদয় হচ্ছিল, তা যদি সত্যি হয় পৃথিবী তথা সৌরমণ্ডলের ধ্বংস অনিবার্য। সেক্ষেত্রে আমি কেন, পৃথিবীর শ্রেষ্ঠ সিদ্ধ পুরুষদেরও কিচ্ছু করার থাকবে না। বুকটা কেমন যেন ঠান্ডা হয়ে এলো আমার। তবুও অতি কষ্টে সেই প্রবল উৎকণ্ঠাকে গোপন করে মাধবকে জিজ্ঞাসা করলাম, সেদিন গুহার ভিতরে কি ঘটল তারপর? মাধব একটা বড় পাথরের উপর বসে পড়ল ধপ করে। পাঞ্জাবির পকেট থেকে একটা সাদা রুমাল বার করে মুখ মুছল। কিছুক্ষণ মন্ত্রমুগ্ধের মতো চুপ করে বসে থেকে মাধব ভাঙা ভাঙা গলায় বলা শুরু করল, আমার মুখ দিয়ে আর কথা সরছিল না। কোনো প্রবল শক্তি যেন সজোরে আমার গলা টিপে ধরেছিল। এই পাহাড়, ওই গাছের সারি যেন ঝুঁকে পড়ে আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলতে চাইছিল। আমার অবস্থা দেখে সেই মানুষটি বলে উঠলেন, বাবা, তুমি এমন করছো কেন? আমি আর সহ্য করতে না পেরে সর্বশক্তি জড়ো করে চিৎকার করে উঠলাম, কে তুমি? গুহা মুখ কাঁপিয়ে হেসে উঠলেন তিনি। তারপর গম্ভীর হয়ে আমার দিকে তাকিয়ে ডান হাত তুলে মৃদু গম্ভীর আদেশের সুরে বললেন, আমার সঙ্গে এসো। আমার মাথার ভেতরে একটা নিঃশব্দ বিস্ফোরণ ঘটে গেল যেন। আমার সব চিন্তা শক্তি, বুদ্ধি, যুক্তি মৃত সৈনিকের মতো পড়ে রইল মস্তিষ্কের যুদ্ধক্ষেত্রে। সে অনিবার ডাকে সাড়া না দিয়ে তখন আমার উপায় নেই। গাছেরা পাতা নেড়ে নেড়ে বারবার বলে দিতে লাগলো তাঁর আদেশ মান্য করা আমার কথা, আর আমিও মন্ত্রমুগ্ধের মতো তাকে অনুসরণ করতে লাগলাম। কিছু দূর যাওয়ার পরেই গুহামুখ থেকে যেটুকু আলো আসছিল তাও বন্ধ হয়ে গেল। নিশ্চিদ্র অন্ধকার। হোঁচট খেতে খেতে, কোথাও আবার সুড়ঙ্গের নিচু অংশে ঠক্কর খেতে খেতে
আমি এগিয়ে চললাম। অনেকটা সময় চলার পর মনে হলো আমি একটা ফাঁকা হল ঘরের মতো জায়গায় এসে পড়েছি। কলি চুনের গন্ধে ভরে আছে চতুর্দিক। খুব অস্পষ্টভাবে বোঝা যাচ্ছে বৃত্তাকার জায়গাটি। বেশ কিছুটা সময় অন্ধকারে থাকার জন্যই মনে হয় চোখটা সয়ে গেছে। তিনি একটি পাথরের ওপর বসে আমাকে গম্ভীর সুরে বললেন, তোমাকে কয়েকটি কথা বলে রাখি বাবা, অক্ষরে অক্ষরে মনে রাখবে। আমার সব কথা শুনতে পাচ্ছ তো? আমি ঘাড় নেড়ে হ্যাঁ বললাম। তিনি বললেন, সর্বপ্রথম তোমাকে এমন একজন সাধককে খুঁজে বার করতে হবে যার জন্ম বা দীক্ষা গ্রহণ ঘটেছিল 1955 সালের 20 জুন। তার সন্ধান আমি তোমাকে দেব। তাকে নিয়ে আসবে আমাদের বাড়িতে, আর তাকে বলবে তিনি যেন আমাকে শেষ সরিষা পিতকরবীর ব্যবহার শেখান। আমি মন্ত্রমুগ্ধের মতো জিজ্ঞাসা করলাম, সেই সিদ্ধ পুরুষকে আমি পাবো কোথায়? তখনই আপনার ঠিকানা আমি পাই। আর সত্যি কথা বলতে কি, আপনার খোঁজেই আমরা খোকাকে নিয়ে কলকাতায় যাই, তেমনই নির্দেশ ছিল। আপনার মঠ লেনের বাড়িতে তালা দেখে আমরা হতাশ হয়ে ফিরে যাচ্ছিলাম। তারপর শিয়ালদা স্টেশনে আপনার হঠাৎ দেখা পাই, নেহাতি কাকতালীয় ভাবে। আর যদি আমার দেখা না পেতে? আবার আসতে হতো আমাকে বা আমাদেরকে। আমার এই নিয়তি খণ্ডানোর নয়। আচ্ছা, কি ঘটেছিল ঠাকুরমশাই 1955 সালের 20 জুন তারিখে? ওই দিনটি আমার দীক্ষা গ্রহণের দিন। সে তো জানি, কিন্তু আর বিশেষ কিছু ছিল কি? বিদ্যুৎ চমকের মতো একটা অসম্ভব কল্পনা আমার মাথায় এলো। আমি বললাম, সেদিন সূর্যগ্রহণ ছিল। আচ্ছা মাধব, গুহাবাসী মানুষটি তোমাকে কি কি বিষয়ে খোকাকে শিখিয়ে দিতে বলেছিলেন আরেকবার বলো তো। শ্বেত সরিষা, পিতকরবীর ব্যবহার, দ্রব্যগুণ, আর 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 কি? আরেকটি মন্ত্র ওই গুহা মানুষটি আমাকে বলে দিয়েছিলেন আপনাকে শোনাতে। সেটিও খোকাকে শেখানোর নির্দেশ ছিল। কি সেই মন্ত্র? ওং নমঃ দিগম্বরায় দিবাকরাসন স্তম্ভ নং কুরু কুরু সোয়াহা। মাধব, মাধব, দয়া করে বলো, তোমার নিকট জনের মধ্যে বা সুপরিচিত শত্রুমিত্রের মধ্যে দিবাকর নামের কেউ আছেন? কোনো এক দিবাকর নামের মানুষকে তুমি চেনো? শুধু একটিবার বলো। না ঠাকুরমশাই, ওই নামে তো আমি কাউকে চিনি না। হে ঈশ্বর! আমি পথের উপরে বসে পড়লাম কাঁপতে কাঁপতে। মাধব ছুটে এসে আমার কাঁধ ধরে ঝাঁকাতে লাগলো। রুদ্ধশ্বাসে বলতে লাগলো, ঠাকুরমশাই, ঠাকুরমশাই বলুন, কি হয়েছে? কি বুঝেছেন আপনি? দয়া করে বলুন ঠাকুরমশাই। এই প্রকাশ্য দিবালোকেও আমার চোখে অন্ধকার ঘনিয়ে আসছে। থরথর করে কাঁপছে শিলাপ্রাচীর। গাছের ফাঁকে ফাঁকে যেন দৌড়ে বেড়াচ্ছে এক আদিম বিধ্বংসী বাতাস। খোকার হাসি হাসি মুখ আর তার কথাটি আমার মনে পড়ে গেছে এখন। তোমার মন্ত্র নেওয়ার দিন আসছে আবার। অর্থাৎ আবার আসছে সূর্যগ্রহণ। এবার সে গ্রহণ চিরায়ত। নিজের বুক দুহাতে চেপে ধরে কোনো ক্রমে আমি উচ্চারণ করলাম, সৌরস্তম্ভন, ঋতু সংহার। একটা ফোঁপানির শব্দে আমার সম্বিত ফিরল। তাকিয়ে দেখলাম মাধবের বুক ফুলে ফুলে উঠছে, চোখ দিয়ে অযোধ্যারায় গড়িয়ে পড়ছে জল। আমার সে এক অদ্ভুত অবস্থা। আসন্ন মহাবিপদের কথা ভাববো না অসহায় পিতাকে সান্ত্বনা দেব ঠিক করে উঠতে পারলাম না। কিন্তু সবার আগে আমি জানি আমার মাথা ঠান্ডা রাখতে হবে। হয়তো কিছুই করে উঠতে পারবো না, তবুও চেষ্টা তো করতেই হবে। মাধবের কাছে গিয়ে তার কাঁধে হাত রাখলাম। সে মুখ তুলে আমার দিকে তাকালো। আমার মনে হলো তার চোখে ভয় ছাড়া, দুঃখ ছাড়া আরও কিছু যেন একটা রয়েছে। সেটা যে কি বুঝতে পারছি না। তবুও তাকে আশ্বাস দিয়ে বললাম, মন শান্ত করো মাধব, কাল ভৈরবের কৃপা সব ঠিক হয়ে যাবে। তুমি মন শান্ত করো। এই বিষ বৃক্ষ আমারই রোপণ করা ঠাকুরমশাই। আমাকে মানবজাতি কখনো মার্জনা করবে না। ভাবলাম প্রচণ্ড দুঃখে মাধবের মাথা খারাপ হয়ে গেছে। সঞ্জয়ের পিতা হিসেবে নিজেকে সে দোষারোপ করছে। তাকে বোঝাতে চেষ্টা করলাম, তোমার ঘরে জন্মগ্রহণ না করে খোকা অন্যত্র জন্মগ্রহণ করলেও এমনটাই হতে পারত।
তুমি অহেতুক নিজেকে দোষারোপ করো না। না ঠাকুর মশাই, আপনি বুঝতে পারছেন না। এই সমস্ত ঘটনার মূলে আমি। খোকার ভবিষ্যৎ পরিকল্পনা নিহিত আছে আমার অতীত চারণের মধ্যে। এত চমক আমি জীবনে কোনোদিনও একই সময়ে অনুভব করতে পারিনি। পূর্ববর্তী সব ঘটনা তুচ্ছাতি তুচ্ছ মনে হতে লাগলো আমার কাছে। মাধবকে সোজা করে বসিয়ে দৃঢ়স্বরে বললাম, সব ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দাও আমাকে, আমি সব জানতে চাই। মাধব চোখ মুছে সোজা হয়ে বসল। কিছুক্ষণ সময় নিল নিজেকে সামলে নিতে। তারপর, ঠাকুরদাদার পুরনো জিনিসপত্রের একটা ট্রাঙ্ক ছিল। তার পুরনো ট্যাঙ্ক ঘড়ি, একটা পাথরের ছুরি, যেমনটা একমাত্র কলকাতা জাদুঘর ছাড়া আর কোথাও দেখিনি আমি। একটা ভাল্লুকের চামড়া, আর তাতে দুটো বড় গর্ত। সেই গর্ত দুটোতে হাত গলিয়ে দিলে বেশ একটা পোশাকের মতো হয়ে যায়। আর ছিল একটা মোটা ডায়েরি। আমার চিরকালই মনের মধ্যে একটা ব্যাপার খোঁচা দিত, এত জায়গা থাকতে লটপঞ্চরের মতো পাণ্ডববর্জিত জায়গায় ঠাকুরদাদা কেন বসবাস করতে শুরু করেছিলেন। হিমালয়ে তো কম জায়গা নেই যেখানে একই সঙ্গে সৌন্দর্য আর জাগতিক সুযোগ সুবিধা পাওয়া যায়। সেই সব জায়গা ফেলে এখানে কেন? একদিন অবসর মতো ডায়েরিটা পড়তে শুরু করি। চা বাগানে দৈনন্দিন টুকটাক ঘটনা, হিমালয়ের বন পাহাড়ের বর্ণনা, এইসবই ছিল প্রথম দিকটায়, যেমন আর 5টা ডায়েরির বিষয়বস্তু হয়ে থাকে। ডায়েরির পাতা 10 পর থেকে হঠাৎ এমন একটা জায়গার বিবরণ দিয়েছেন ঠাকুরদা যেখানে সবকিছু এক লহমায় বদলে যাচ্ছে। এই অঞ্চলের পাহাড়ের দৃশ্যরই বর্ণনা দিয়েছেন, তবে জমাট বরফ আর তুষার ঝড়ের কথাও বলেছেন, যা হিমালয়ের এই উচ্চতায় একেবারেই অসম্ভব। আমি মাধবকে থামিয়ে দিলাম। এভাবে পরিষ্কার বুঝে ওঠা সম্ভব নয়। তার কাছে জানতে চাইলাম, সে ডায়েরি কি এখনো আছে তোমার কাছে? সে মাথা নেড়ে হ্যাঁ বলল। আমি উঠে পড়লাম, তাকে বললাম, তবে চলো, আমি জিনিসটি দেখতে চাই। সেও উঠে পড়ল। আমার দিকে হতাশ দৃষ্টিতে কিছু সময় তাকিয়ে থেকে বাড়ির দিকে রওনা হলো। মাধবের বাড়িটি যে জায়গায় অবস্থিত তা আক্ষরিক অর্থেই মনোরম। বাড়ির সামনে ফুলের বাগান, পাহাড়ি বাঁশ চিড়ে বানানো বেড়া, সবুজ ঢালু উপত্যকায় ছড়িয়ে আছে শান্ত গ্রাম। গ্রাম যেখানে শেষ হয় সেখানে একটি শান্ত জলের ছোট সরোবর। সরোবরের অন্য পাড়ে সারি সারি পাহাড়। পাহাড়ের ফাঁকে ফাঁকে ভারী নরম টুকরো টুকরো মেঘ, কুয়াশা। দ্বীপ্রহরের রৌদ্রে ঝলমল করছে বন, গ্রাম আর ফুল। বাড়ির ভিতরে কিছুটা সমতল জায়গা, আর তারপর থেকেই থাকে থাকে উঠে গেছে উত্তুঙ্গ পর্বতমালা। পুরোটাই তার খাড়াই নয়, সমতল থেকে বেশ কিছুটা উচ্চতার ঢাল, বেশ চলাফেরার মতো। সেই ঢালে একটি সরু পায়ে চলা পথও মনে হয় দেখতে পেলাম। আমি মাধবকে বললাম, ওইদিকে মানুষের চলাচল আছে মনে হয়। আপনি আসুন ঠাকুরমশাই, সব বলছি। আমাকে একটি ঘরের বিছানায় বসতে দিয়ে মাধব কোথা যেন চলে গেল। কিছু পরে যখন ফিরে এলো, তার হাতে একটি থালা, তাতে রুটি আর কিছু তরকারি, অন্য হাতে একটি লাল রঙের ডায়েরি। খাওয়া দাওয়া তখন আমার মাথায় উঠেছে। তাড়াতাড়ি ডায়েরির পাতা উল্টে পড়তে শুরু করলাম। 12 নম্বর পাতা এসে থমকে গেলাম। এইবার সেই অংশ শুরু হতে চলেছে। 1937 সালের একটি পাতা, জুন মাসের 3 তারিখ। অদ্য শিবির ফেলিলাম হিমালয়ের গহীন অরণ্যে। যতদূর চক্ষু যায় সারি সারি পর্বত আর ঘন হরিত বর্ণ অরণ্য। শতবর্ণ পক্ষী উড়িয়া বেড়াইতেছে। হৃদয়ের জলে রৌদ্র কিরণ পড়িলে হীরককচি বলিয়া ভ্রম হয়। পিটারসন সাহেব দূরদর্শী বটে। এ স্থল মংপুর অতীব নিকটে। শীষমরা চাষের পক্ষে ইহা অতি উৎকৃষ্ট ভূমি। কোনো এক ভবিষ্যৎকালে পর্যটক নির্ভর বাণিজ্য স্থল নিশ্চয় করিয়া গড়াইয়া উঠিবে। স্থানীয় শ্রমিক সংগ্রহ করিবার উদ্যোগ আগামীকাল শুরু হইবে। রাত্রি নামিয়াছে বাইরে, আহার সারিয়া লইতে হবে। একটি শব্দ শোনা যাইতেছে কি দূরত্বে।
শক্তিশালী বাতাসের শব্দ, ইহা কি রূপে সম্ভব? জ্যোৎস্নালোকে তরুরাজের প্রতীয়মান দৃষ্টির সম্মুখে সমগ্র অরণ্য স্থির নিশ্চুপ, ক্রমশ বাড়িয়া উঠিতেছে বাতাসের কলরব। খুব সম্ভবত পর্বতের পূর্বমুখী উত্তরণের দিক হইতেই আসিতেছে সপ্তনীনাদ। উঠিতে হইবে, সম্ভবত উহার উৎস খুঁজিয়া পাইলেও পাইতে পারে। তারপর দরজা সামান্য উন্মোচন করিলাম। তীব্র তুষার ঝটিকা আমার মুখমণ্ডলে ঝাঁপাইয়া পড়িল। জুলাই ৭, ১৯৩৭। প্রবলতম মারণ ব্যাধির কবল হইতে ফিরিয়া আসিলে দেহেও এবং মনের যেমন অবস্থা হইয়া থাকে, আমার পরিস্থিতি তাহা হইতে ভিন্ন নহে। যে অত্যাশ্চর্য ঘটনা পরম্পরার মধ্যে দিয়া বিগত মাসাধিক কাল অতিক্রান্ত হইয়াছে, বোধ করি মানব সভ্যতার ইতিহাসে তেমন ঘটনাবলী খুবই বিরল। এই ইতিবৃত্ত যেমন জটিল তেমনই অত্যাশ্চর্য। আমি যে বাঁচিয়া রহিয়াছি, তাহা হয় পরমাক প্রকৃতির অপরিসীম কৃপা, নতুবা পরম শক্তিমান আমার মধ্যে আগামী কোনো ভবিতব্যের বীজ বপন করিয়া দিয়েছেন বলিয়াই হয়তো কালচক্রের অন্তর্নিহিত এক সম্ভাবনার ন্যায় আমি বর্তমান রহিয়াছি। হ্যাঁ, পূর্বকথিত রাত্রিকালে তাঁবু হইতে নির্গত হইয়া তুষার ঝটিকার উৎস লক্ষ্য করিয়া অগ্রসর হইলাম। পারিপার্শ্বিক বনরাজিতে উক্ত বাতাসের বিন্দুমাত্র প্রভাব পড়ে নাই। উহা যেন কোনো নির্দিষ্ট গতিমুখ হইতে নির্গত হইতেছে এবং ঋজু পথে ধাবিত হইয়া আমার তাঁবুর ওপরে আসিয়া পড়িয়াছে। পথ চলিতে চলিতে আমার সম্মুখে পূর্ব দিকের উত্তরায় শিলাপথ উপস্থিত হইল। মন্ত্রমুগ্ধের মতন সেই দিশায় পর্বতারোহণ করিতে লাগিলাম। কিছু পরে শিলাভূমির উপস্থিতি সমতল স্থানে উপস্থিত হইলাম। পর্বতের একটি খাঁজ ঝুলন্ত প্রাঙ্গণের মতন সম্মুখে বিস্তৃত। প্রাঙ্গণটি যে স্থানে উচ্চতর শিলারাজের পাদদেশে শেষ হইয়াছে, সে স্থলে একটি গুহামুখ। তাহার অভ্যন্তর ভাগ হইতে ক্ষীণ আলোক ও প্রবল তুষার শীতল বাতাস নির্গত হইতেছে। যে আলোক রাশি গিরিমুখ হইতে নির্গত হইতেছে, তাহার সাদৃশ্য মনুষ্য সৃষ্টি কোনো আলোকের সঙ্গে নাই। ইষ্ট নাম স্মরণ করিয়া প্রবেশ করিলাম। আলোক রেখার উজ্জ্বল পরিসর ব্যতীত গুহাপথের অবশিষ্ট অংশে অসীম অন্ধকার। তীব্র ঝাঁঝালো সালফারের গন্ধ ছাপায়া একটি মৃদু সুগন্ধ নাকে আসিতে লাগিতেছে। সে সুঘ্রাণে ঝিম লাগিয়া যায়, চক্ষু আপনি মুদিয়া আসে। কতক্ষণ চলিয়াছিলাম স্মরণ করিতে পারি না। গুহা মধ্যে একটি শূন্য স্থানে উপস্থিত হইলাম। সালফারের গন্ধ সম্পূর্ণ অনুপস্থিত। তীব্র সুগন্ধে পরিপূর্ণ স্থানটি। অপর পার্শ্বের শিলা প্রাচীরে অভ্যন্তরের অপর একটি পথ বইয়া উন্মত বাতাস ছুটিয়া আসিয়া শূন্যস্থান প্রবল ঘূর্ণাবর্তের সৃষ্টি করিয়াছে। সে অসীম শক্তিধর ঘূর্ণনে আলোক রশ্মিগুলিও প্রবল বেগে ঘূর্ণিত হইতেছে, আর ক্রমে সে আলোক রেখা কৃষ্ণবর্ণ ধারণ করিতেছে। প্রবল শৈত্য ও আতঙ্কে দেহ আমার থরথর করিয়া কাঁপিয়া উঠিল। আমার সমগ্র শরীর পলায়ন করিতে চাইতেছে, কিন্তু মনের গহীনে এক প্রবল আকর্ষণ অনুভব করিতেছি সম্মুখে অগ্রসর হইবার।
মন্ত্রচালিত মৃন্ময় মূর্তির মতন সে ভয়ালো ঘূর্ণাবর্তের মধ্যে গিয়ে পড়িলাম। মুহূর্তের মধ্যে আমার দেহটি শূন্যে উঠিল। কৃষ্ণপ্রায় আলোকের ছটায় আমার সম্মুখে এক সম্পূর্ণ অচেনা বিশ্ব উন্মোচিত হইয়া উঠিল। বিপরীত পার্শ্বের গুহা মুখ দিয়ে দেখিতে পাইলাম এক তুষার বৃত্ত প্রান্তর। সেই তুষার শ্মশানে তৃণমাত্র উপস্থিত নেই। ভাল্লুক চর্মাবৃত এক ভয়ানক পুরুষ অদ্ভুত মুদ্রায় দণ্ডায়মান। তাহার পশ্চাতে গগনের সূর্যকে ক্রমশ ঢাকিয়া ফেলিতেছে গ্রহণের থাবা, আর সেই মানুষটির মুখ হইতে ক্রমাগত এক সুরে নির্গত হইতেছে এক স্তোত্র। ওং নমো দিগম্বরায় দেবাকর্ষণ স্তম্ভং কুরু কুরু স্বাহা। এরপর ডায়েরির পাতা আর নেই, ছেঁড়া নয়, ওইখানেই শেষ। আমি অবাক হয়ে মাধবের মুখের দিকে তাকালাম। সে উৎকণ্ঠা ভরা মুখ নিয়ে বলল, কি হলো ঠাকুরমশাই? এমন ডায়েরি আর আছে? সে দুদিকে মাথা নাড়ল। আমি ডায়েরিটা বিছানার উপর রেখে বললাম, এর পরের ঘটনা কি কিছু জানা আছে তোমার? আমি ওই ডায়েরি নিজে একবারও পড়িনি। ঠাকুর দাদা মারা যান আমি যখন বছর 5-এর, তাই এই ব্যাপারে জানা নেই আমার কিছুই। কোনোদিন কি বুঝেছি এই পরিস্থিতিতে পড়ব? আগে জানলে খোকার সামনে ওই বাক্স খুলে রাখার ভুল আমি কোনোদিনও করতাম না। পথশ্রমের ক্লান্তি তো ছিলই, তার উপর এই সমস্যার কোনো আশু সমাধান হাতের কাছে না থাকায় খুব ক্লান্ত লাগছিল। জানি বিশ্রাম নেওয়ার চেষ্টা করেও খুব একটা লাভ হবে না, দু চোখের পাতাও এক করতে পারবো না। মাথা কাজ করছিল না। মাধবকে সঙ্গে নিয়ে খোকার কাছে গেলাম। বাগানের দোলনাটিতে খোকা বসেছিল। আমাদের দেখে এসে হাসল। আমি তার পাশে বসলাম। কোনো যুক্তিসঙ্গত প্রশ্ন মাথায় না আসায় সরাসরি বোকার মতো প্রশ্ন করলাম, সঞ্জয়, তুমি যা যা জানো আমাকে বলো। খোকা শান্ত চোখে আমার দিকে একবার তাকালো। মাধব নিঃশব্দে মাথা নাড়ল। খোকা আমাকে বলল, আমি নবগ্রহ জানি, 7 সমুদ্র জানি, 4 বেদ জানি, 6 ঋতু, 10 দিক জানি। সে তো সবাই জানে, তুমি ওই পাহাড়ের গুহার কথা কি জানো? খোকা আবার হাসল, নিঃশব্দ হাসি, কিন্তু অর্থপূর্ণ সেই হাসি। হঠাৎ খেয়াল হলো গ্রহ, সমুদ্র, বেদ, ঋতু সম্বলিত এক বিরাট চক্রের কথাই খোকা বলছে। আমি শিউরে উঠলাম খোকার ঠান্ডা হাসি দেখে। মাধব বোকার মতো চেয়ে রইল। খোকা তার জামার পকেট থেকে একটা ফুল বার করে আমার হাতে দিল। করবী, হলুদ করবী। স্তম্ভন একটি বিশেষ প্রক্রিয়া। উচ্চমানের সাধক এর মাধ্যমে ব্যক্তি বিশেষ তো বটে, প্রকৃতির অসীম শক্তিকেও বশ করতে পারে। এ প্রক্রিয়া 6টি তান্ত্রিক কর্মের অন্যতম। যার উপরে প্রক্রিয়া প্রয়োগ করা হবে তার দুর্বলতম অবস্থায় এটি সবচেয়ে বেশি কার্যকর। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় পৃথিবী থেকে সূর্যের দুর্বলতম অংশটি প্রত্যক্ষ করা যায়। সেই সময়টি সূর্যস্তম্ভন করা সবচেয়ে সহজ হয়েছে, আর তা সম্ভব হলে সমস্ত ঋতুচক্র তথা সূর্যের গতি সে তান্ত্রিকে করায়ত্ত হয়ে পড়বে। সোজা কথায় সূর্যদেব তার কেনা গোলাম হয়ে থাকতে বাধ্য হবেন। কিশোরী হেসে উঠল। আমি না হেসে চুপ করেই রইলাম, কিন্তু তারানাথের এ কথার বিন্দুমাত্র সায় দিতে পারলাম না। কিশোরী বলল, সূর্য কি শুধু পৃথিবীতেই আছে ঠাকুর মশাই? আরে এত বড় আকাশগঙ্গা ছায়াপথের ঠিক কেন্দ্রস্থলে সে আছে। আর কত গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ তার শক্তিতে বলীয়ান। পৃথিবীতে যখন সূর্যগ্রহণ হচ্ছে, অবশিষ্ট সৌরজগতে তখন কি সর্বত্র সূর্যগ্রহণ হচ্ছে? শুধুমাত্র পৃথিবীতে বসে সূর্যের উপর কি করে নিয়ন্ত্রণ সম্ভব? তুমি বোধহয় খেয়াল করনি, তোমার প্রশ্নের মধ্যেই তোমার উত্তর লুকিয়ে আছে। সূর্যালোকের যে অংশটুকু পৃথিবীতে আসে তাকে নিয়ন্ত্রণ করলেই পার্থিব সূর্যকে আয়ত্ত করা হয় নাকি? আর বাকি সৌরজগতের সূর্যলোক হলো নিষ্ফলা। তাই অন্য কোনো গ্রহে প্রাণের অস্তিত্ব মাত্র নেই। প্রাণময় পার্থিব সূর্যলোকই জীবনদায়ী সূর্যের দেবত্ব। তাকে বশে আনলেই সম্পূর্ণ সূর্যটি হাতে আসে।
যাই হোক, গল্পটা তো বলুন। আচ্ছা, ভালো ভালো, বিশ্বাসও করবে না, আবার প্রতি সপ্তাহে এসে হত্যে দেওয়াও চাই নিত্যনন্দন গল্পের জন্য। যাই হোক, শোনো। চারি ধূপ জ্বালিয়ে দিয়ে গিয়েছিল। তার মন্দ মন্দ গন্ধ মৃদু বাতাসের ভরে ছড়িয়ে পড়েছিল ঘরের কোনায় কোনায়। শাঁখ বাজার শব্দ শোনা গেল উঠোনের তুলসী তলা থেকে। সন্ধ্যা আহ্নিকের জন্য তারানাথকে উঠতে হলো, আর আমরাও সে ফাঁকে দুটো সিগারেট ধরিয়ে টানতে পারলাম। বেশবাস পরিবর্তন করে এসেছেন তারানাথ। চার তেলে ভাজা এবং গরম বাদাম মাখানো মুড়ি দিয়ে গেল চারি। তারানাথও তার গল্পের খেই ধরে এগোতে লাগলেন। আমি বেশ নিশ্চিত করে বুঝলাম, কোনো না কোনোভাবে খোকা আর গুহাবাসী সাধু এক ও অভিন্ন লোক। কালচক্রের এক অস্বাভাবিক নিয়মে তারা সময়ের দুটি অংশে অবস্থান করছে। সাধনার কিছু অজ্ঞানতা বশত সেই ভয়ানক সন্ন্যাসী সৌরস্তম্ভন করে উঠতে পারেনি, তাই অতীতের খোকা বা তার শৈশবের মাধ্যমে সেই অজ্ঞানতার খামিতিগুলি পূর্ণ করে নিতে চাইছে। কালচক্রের অমোঘ নিয়ম অতিক্রম করে খোকার কাছে আসা তার পক্ষে সম্ভব নয়। দুটি কাল সমাপতিত হলে উভয়েরই ধ্বংস সুনিশ্চিত। আমি মাধবের কাছ থেকে তার ঠাকুরদাদার ডায়েরিটি নিয়ে আবার খুঁটিয়ে পড়তে লাগলাম। কয়েকটা ব্যাপার এবার খুব ভালো করে লক্ষ্য করতে পারলাম। মাধবের ঠাকুরদাদা সন্ন্যাসীকে গুহার মধ্যে দেখেননি। সঙ্গপথের অন্য পাড়ে এক ভালুক চর্মাবৃত পুরুষকে দেখেছিলেন, আর দেখেছিলেন তুষার প্রান্তের আকাশে সূর্যগ্রহণ। কম বেশি যাই হোক, ওই পাথুরে গুহার মধ্যেই এই ঘটনার পূর্বকথন বা উত্তর কথা খুঁজে পাওয়া যাবে, এ স্থির বিশ্বাস আমার জন্মেছিল। আপাতত বিশ্রামের অত্যন্ত প্রয়োজন। মাধবকে জানিয়ে রাখলাম রাতে গুহায় প্রবেশ করতে হবে। স্নান করে শুয়ে পড়লাম। ঘুম এলো না। একটা ঘোর আচ্ছন্ন করে রাখলো আমার সমস্ত সত্তা। মাঝে মাঝে স্বপ্নের মধ্যে উঁকি মেরে যেতে লাগলো খোকার মুখ, একটি গুহা, সূর্যগ্রহণ। রাত্রি বড় তাড়াতাড়ি নামে পাহাড়ে। বিকেলের পর সন্ধ্যাকে সাত তাড়াতাড়ি পিছনে ফেলে সরাসরি নেমে আসে রাত্রি। পর্বতের গায়ে গায়ে জ্বলে থাকা আলোর কণারা বুঝিয়ে দেয় মানুষের অস্তিত্ব। একসময় কুয়াশা ঘনিয়ে আসে আর তাদের ঢেকে দেয়। ধীরে ধীরে পাহাড়, বন, কুয়াশা, আকাশ এক মহাশূন্য হয়ে চোখের সামনে ভেসে থাকে। রাতের সামান্য খাবার নাকে মুখে গুঁজে আমি আর মাধব বেরিয়ে পড়লাম। প্রবল উত্তেজনার বশে মাধব কিছুই মুখে তুলতে পারল না। পরমার প্রবল আপত্তি ছিল খোকাকে এই দুর্গম পথে ছেড়ে দিতে। তাকে বুঝিয়ে সুজিয়ে যখন তিনজনে রওনা দিলাম, চতুর্দিক ঘুমিয়ে পড়েছে। শুধুমাত্র রাত জাগা দু একটা পাখির ডাক শোনা যায়, আর ঝিঁঝির ডাক। মাধব গুহামুখের পথ ধরেছিল। আমি তাকে নিরস্ত করে নিয়ে চললাম সম্পূর্ণ বিপরীত পথে। মাধব আমাকে পিছু ডাকলো একবার, তারপর খোকার এদিকেই যেতে হবে শুনে থমকে গিয়ে আমাদের পিছু পিছু চলল। খুব খাড়া পথ নয়, পায়ে চলা একটা ক্ষীণ রেখা বোঝা যায় পেট্রোম্যাক্সের মৃদু আলোতে। এ পথে পাহাড়িরা যাতায়াত করে, বেশ বোঝা গেল সেটা। দুদিকে ইতিউতি ঝোপ, মাথার উপর ভিড় করে আছে বনস্পতিরা। কিছুটা ওঠার পর সামনে কিছুটা সমতল জায়গা, অনেকটা ওই মন্দিরের চাতালের মতো দেখতে সেটি। চাতাল যেখানে শেষ হয় সেখানে একটি গুহামুখ। লতা পাতায় মুখটা এমনভাবে ঢেকে আছে যে দূর থেকে দেখলে মনে হতে পারে ওটি পাহাড়েরই সবুজ গা। পায়ে চলা পথটি বাঁ দিকে চলে গেছে চাতালের গা ঘেঁষে উত্তরমুখী অন্য পাহাড়ে। আমি মাধবের সহায়তায় গুহামুখের লতা পাতা ছেড়ে চলার মতো কিছুটা পথ করে নিলাম। আমার ব্যাগে সবসময় পবিত্র গঙ্গা জল থাকে। মাধব ও নিজের পাত্রবন্ধন করে আমরা গুহার মধ্যে প্রবেশ করলাম। খোকার গাত্রবন্ধন করা সমীচীন মনে হলো না। তার উপর অশুভ শক্তির দৃষ্টি পড়া একান্ত প্রয়োজনীয়।
নয়তো সত্য উন্মোচন সম্ভব নয়। অন্ধকার পথ, সবার সামনে আলো হাতে আমি, মাঝে খোকা এবং সব শেষে মাধব আসছে চতুর্দিক দেখতে দেখতে। এরই মধ্যে পিছন থেকে একটা শব্দ শুনে আমি আর মাধব পিছু ফিরে তাকালাম। মাধবের কাঁধের উপর দিয়ে আমার হাতে উঁচু করে ধরা পেট্রোম্যাক্সের আলো পাথুরে পথের উপর পড়েছে। একটা পাহাড়ি ইঁদুর দৌড়ে যেতে দেখলাম। এছাড়া গুহাপথ জনশূন্য। মাধব উৎকণ্ঠিত গলায় বলল, ঠাকুরমশাই, আমি স্পষ্ট শুনেছি চুড়ি আর নপুরের শব্দ। সে শব্দ আমিও শুনেছি। এই মুহূর্তে তা মাধবকে বুঝতে দিলে হবে না। সে ভয় পেলে সমস্ত বানচাল হয়ে যাবে। মুখে বললাম, তোমার গাত্রবন্ধন করা আছে, ভয়ের কিছু নেই, এগিয়ে চলো। আঁকাবাঁকা পথে এগিয়ে গিয়ে আমরা একটা ফাঁকা জায়গায় পৌঁছালাম। চতুর্দিকে পাথরের প্রাচীরের মধ্যে সমতল স্থান। এটি যে মাধবের দেখা বা ডায়েরিতে বর্ণিত শূন্যস্থানটি সেটা বুঝতে পারলাম। আমাদের পথের সম্পূর্ণ বিপরীতে একটি অন্ধকার পথও দেখা যাচ্ছে। সেটি ঘোর অন্ধকার। শূন্যস্থানের মাঝামাঝি একটি বেদির মতো জায়গা। তার ঠিক উল্লম্ব অবস্থানে গুহার ছাদে একটি বড় ছিদ্র। মাধব আবার চমকে পিছু ফিরে তাকালো। আমি সেদিকে এগিয়ে যেতেই খোকা আমার হাতটা টেনে ধরল। কি বজ্র আটুনি ওইটুকু ছেলের! আমার ডান হাতের কবজি টনটন করে উঠল। আদেশে সুরে সে আমাকে বলল, সাদা সর্ষে আর হলুদ করবি ফুল আমার পকেটেই পাবে, তার প্রকৃত ব্যবহার আমাকে বুঝিয়ে দাও। খোকার গলার স্বর সম্পূর্ণ বদলে গেছে। কচি গলার আড়াল থেকে যে গম্ভীর স্বরটা আমাকে আদেশ দিচ্ছে তাকে অমান্য করার সাধ্য আমার নেই। তবুও অনেক কষ্টে তাকে জিজ্ঞাসা করলাম, কে তুমি? গুহার দেওয়াল কাঁপিয়ে খোকা খলখল শব্দে হেসে উঠল। মাধব সে শব্দ সহ্য করতে না পেরে মেঝের উপর মাথা ঘুরে পড়ে গেল। আমার মনে হলো যে গুহাপথ বেয়ে আমরা এখানে পৌঁছেছি তার অন্ধকারে একটা মৃদু খিলখিল হাসির শব্দ যেন শুনতে পেলাম। সেদিকে ভ্রুক্ষেপ না করে খোকা গমগমে গলায় বলে উঠল, 3000 বছর ধরে পথ চলছি আমি, অক্লান্ত, অশেষ। এবার তার শেষ হবে। আমি দুরন্ত ভয়ের মধ্যেও দৃঢ় গলায় বললাম, আমি তোমাকে কোনো ক্রমেই শ্বেত সর্ষে আর পিতকরবীর ব্যবহার শেখাবো না সঞ্জয়, তাতে আমার প্রাণ যায় যাবে। খোকা আমার দিকে লাল টকটকে চোখ মেলে তাকাল। তার চোখের দিকে তাকিয়ে আমার কেমন যেন একটা অনুভূতি হল। সে অনুভূতি বলে বোঝানো যায় না। নিষ্ঠুর লাল রঙের চোখের কোলে ভেসে উঠেছে বেদনার ছাপ। দেখে মনে হয় এ রাগ, এ নিষ্ঠুরতা তার বহিরাঙ্গের। মনের অন্দরমহলে এক সরল নির্মল শিশু যেন পরিত্রাণের পথ খুঁজছে। আমি মনে সাহস সঞ্চয় করে তার কাছে গেলাম। কাঁধে হাত রাখতেই সে ফুঁপিয়ে কেঁদে উঠল। দ্রুত ওঠানামা করতে লাগলো তার ছোট্ট বুকটা। আমি দু হাতের তর্জনী আর বুড়ো আঙুল দিয়ে তার কপালে দুই পাশে টিপে ধরে রাখলাম। আস্তে আস্তে শান্ত হয়ে এলো সে। এমন সময় পিছনে একটি জান্তব শব্দ শুনে আমি ঘুরে তাকালাম। একটি নারী মূর্তি গুহা মুখ থেকে বেরিয়ে এসেছে। ধক ধক করে জ্বলছে তার চোখ দুটি। তার সারা দেহ ঘিরে আশ্চর্য শক্তি তরঙ্গমালা। আর সে তরঙ্গ ক্ষণে ক্ষণে রং পরিবর্তন করছে। কখনো সে উজ্জ্বল শ্বেত শুভ্র, কখনো ঘোর কৃষ্ণবর্ণ। বাতাসের অনুপস্থিতিতেও লাল টকটকে চুলগুলো তার উঠছে। স্পষ্ট বোঝা যাচ্ছে তা ওই শক্তি তরঙ্গের আকর্ষণের ফল। হিস করে ভয়ানক কণ্ঠে সে বলল, ঠাকুর মশাই, আমার যুগ যুগান্তরের সাধনায় বাধা দেবেন না, তার ফল ভালো হবে না। আমি বিস্মিত হতে যেন ভুলে গিয়েছিলাম। এত ঘটনার ঘনঘটা, এত চমক, এতেই যেন অভ্যস্ত হয়ে পড়েছিলাম ক্রমশ। হাত জোড় করে আকুল স্বরে বললাম, মা, তুমিও? খিলখিল করে হেসে উঠল বড় মা। ভয়ঙ্কর গলায় বলল, আমি না,
একমাত্র আমি। ওই ডায়েরির লিখন, গুহার মধ্যে মাধবের খোকার ভবিষ্যৎ রূপ দর্শন, সব আমারই তৈরি প্রহেলিকা। তুমি বিনা বাক্য ব্যয়ে সঞ্জয়কে স্তম্ভন প্রক্রিয়া শিক্ষা দাও যদি বাঁচতে চাও। আমি আর্তনাদ করে উঠলাম। কিন্তু কেন? আপনি জানেন না সূর্য স্তম্ভিত হলে পৃথিবী ধ্বংস হবে? চোখের পলকে আমার মুখের সামনে চলে এলো পরমা। চোখের সাদা অংশে ফুটে উঠল সর্পিল লাল রক্ত প্রবাহ। একটা সুমিষ্ট গন্ধ ছড়িয়ে পড়ছে গুহা মধ্যে। আমার মাথা ঝিমঝিম করে উঠল। বিলুপ্ত হতে লাগলো জ্ঞান। ঘুম ঘুম অর্ধনিদ্রিত কানে আমি শুনতে পেলাম পরমার ভয়ঙ্কর গলা। পৃথিবী নিয়ে আমার মাথা ব্যথা নেই। যে সূর্য তার নিজের মেয়েকে নির্জন দ্বীপে নির্বাসন দেয়, তাকে আমি ওই আকাশ পথে স্থির করে রাখবো, চলৎ শক্তি রহিত করে রাখবো চিরকালের মতো। আর আপনার সন্তান মহাশক্তিমান ভাস্করের স্তম্ভনের প্রচেষ্টায় তার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। আবার হেসে উঠল পরমা। আমার সন্তান? তুচ্ছ মানব সন্তানের প্রতি আমার কোনো মায়া দয়া নেই। দেখনি ওই ওই ভাল্লুকের চামড়া, সেও তো এক সন্তানের দেহেই ছিল। সে পুড়ে মরেছে সূর্য স্তম্ভনের সময়। একমাত্র স্তম্ভনের প্রকৃত প্রক্রিয়া জানতো না বলে সে বিফল হয়েছে। উইলিসিসের মতো বীরের সন্তানকে বলি দিতেই যদি আমার হাত না কাঁপে, সঞ্জয় তো সামান্য মানব শিশু। আমার জ্ঞান সম্পূর্ণ অবলুপ্ত হলো না। গুহার মধ্যে এক ভয়ানক ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। ছোটখাটো নুড়ি পাথরও সেই ভয়ঙ্কর ঘূর্ণি বাতাসের মধ্যে পড়ে ঘূর্ণিত হচ্ছে। ভয়ঙ্করী নারী আমার গলা লক্ষ্য করে হাত বাড়িয়েছে। আমি বুঝলাম আমার অন্তিম সময় আসন্ন। তবে জোর করে চোখ খুলে রাখলাম আমি। এ সুন্দর পৃথিবীকে আমি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দেখে যেতে চাই। চারির মুখটা বড় মনে পড়ছিল। তাকে তো আর দেখা হবে না। হাত জোর করে মনে মনে ইষ্টকে স্মরণ করলাম। দেবরাজ সেব্যনাম বাবং খ্রি পঙ্কজং বাল্যযজ্ঞ সূত্রমেন্দু শেখরং কৃপাকরম নারদাদি যোগীবৃন্দং বন্দিতং গীদং বরং কাশিকাপুরাধীনাথে বোকাল ভৈরবং ভজে। হঠাৎই অনেকগুলো জন্তুর ডাক শুনতে পেলাম মনে হলো। বড় মধুর ডাক। জীবনে এই দ্বিতীয়বার শূকরের ডাকে কান জুড়িয়ে এলো। পরমা থমকে গেল। তীব্র মিষ্টি গন্ধের পরিবর্তে তীব্র পোড়া ছাইয়ের গন্ধের গুহার ভেতরটা পূর্ণ হয়ে গেল। ঘূর্ণাবর্ত ক্রমশ মৃদু হাওয়ায় পরিণত হয়ে ছোট পাখির মতো আনাচে কানাচে ঘুরে বেড়াতে লাগলো। খোকা এগিয়ে এলো পরমার দিকে। তার কাঁধে হাত রেখে নরম গলায় বলল, এবার বাড়ি চলো মা, আর রাগ করে থেকো না। পরমা ফুঁসে উঠতে গেল ক্রুদ্ধ নাগিনীর মতো। খোকা আরো নরম করে হেসে তার কপালে আঙুল বুলিয়ে দিল। চমকে উঠল পরমা। আর ঠিক তারপরেই তার চোখ দুটো শান্ত হয়ে এলো। করুণ চোখে চতুর্দিক দেখে নিয়ে খোকার হাত ধরে সে গুহামুখের দিকে এগিয়ে গেল। গুহামুখের ঠিক সামনে পৌঁছে খোকা ঘুরে তাকালো আমার দিকে। আমার সারা দেহে যেন বিদ্যুৎ খেলে গেল। আমার মনে পড়ল এই চোখ আমি কোথায় দেখেছি। আমার মনে পড়ল এ চোখ আমার গ্রামের সীমান্তবর্তী মাঠের শুয়োর চরানো লোকটির। আমার রক্ষাকর্তা সে, আমার ইষ্ট দেবতা কাল ভৈরব। খোকা গুহামুখের বাইরে চলে গেল পরমার হাত ধরে। এতক্ষণে প্রথম ছিঁচির ডাক শুনতে পেলাম। মাধব ধড়মড় করে উঠে বসল। পাগলের মতো চিৎকার করে উঠল, খোকা কোথায় ঠাকুর মশাই? পূর্ব দিকের গুহাপথে সূর্যের প্রথম আলো এসে পড়েছিল। সেদিকে তাকিয়ে পরম শান্তিতে বললাম, আছে, সে আছে। মেয়েটি যে কে তা আজও আমি বুঝতে পারিনি। সে যাই হোক, তার যেন শান্তি প্রাপ্তি হয়। ভালো থাকুক সে। বাইরে বেরিয়ে এলাম আমি আর কিশোরী। তখনও বাতাসে সুগন্ধি আবিরের গন্ধ। আমি কিশোরীর মুখের দিকে তাকালাম।
তার দৃষ্টি উদাস। আমি জানি সে কি ভাবছে। আমি জানি তার মনটা তোলপাড় করছে বাবা মায়ের উপেক্ষিত চির হতভাগিনী সার্সি জাদুকরীর কথা। সে হয়তো এই বসন্তে ফিরে গেছে তার দ্বীপে। পিতা সূর্যদেবের প্রথম কিরণে আগুনের মতো জ্বলছে তার লাল চুল। লতায় লতায় ফুল এসেছে, আর মাঝে মাঝেই হতভাগিনী মুখ তুলে তাকাচ্ছে সমুদ্রের দিক বলয়ে। হয়তো দেখছে ইথাকার কোনো জাহাজ ভেসে আসছে কিনা বিজন পরিত্যক্ত সমুদ্র তটে।